কি অবস্থা আমার ছোট ভাই ও বোনেরা? আশা করি সবাই ভালো আছো। প্রথমেই আমি তোমাদের কাছ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি যে উচ্চতর গণিতের যে আজকে প্রথম ক্লাসটি ছিল, লেকচার 1, সেটি আমি টাইম মতো আপলোড করতে পারি নাই। আসলে ভাইয়া আমি খুবই চেষ্টা করতেছিলাম আপলোড করার, কিন্তু বৃষ্টি বাদলের কারণে কারেন্ট ছিল না, কারেন্ট না থাকার কারণে ইন্টারনেট ছিল না, এবং আমি পিসি থেকে সঠিক সময়ে ক্লাসটি আপলোড দিতে পারি নাই। সেই জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। আর তোমরা যারা ভিডিওটি দেখে ফেলেছো, অলরেডি কমেন্ট করতেছো, তোমাদের ভাইয়া মন থেকে ধন্যবাদ। আচ্ছা, একটা হাপু কমেন্ট করতেছিলা যে ভাইয়া ক্লাসগুলো একটু ফাস্ট ফাস্ট করা যায়। আচ্ছা ভাই, আমি চেষ্টা করতেছি, বাট কথা হচ্ছে কি, আমি সবাইকে টার্গেট করে পড়াচ্ছি, তো তোমাদের শর্ট সিলেবাসে তোমাদের কিন্তু অনেকেরই অনেক গ্যাপ রয়েছে, ঠিক আছে? সো সেটা মাথায় রেখে আমি চেষ্টা করি আর কি যে একদম ইনডেপথ তোমাদেরকে বোঝানোর জন্য। সো দেখো, সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের ক্লাস ছিল। উচ্চতর গণিতের ক্লাসটা টাইমলি পাবলিশ না হইলেও কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে। এখন তোমাদের সাধারণ গণিত ক্লাসটি হবে। তো আজকে সাজেশনের আবারও সেই উচ্চতর গণিতের মতোই যে সাজেশনটি ছিল, এবং ইম্পর্টেন্ট টপিকগুলো, চ্যাপ্টারগুলো, সেগুলাই সিরিয়াল ওয়াইজ আমরা আগে শেষ করব। এরপরে আমাদের পরবর্তী যে ক্লাসগুলো আছে, চ্যাপ্টারগুলো আছে, সেগুলো আমরা আস্তে আস্তে সলভ করব। সো আজকে আমাদের এখানে আলোচনার বিষয় অধ্যায় 2 এর সেট অফ ফাংশনের বেসিক এবং বেসিক ম্যাথ। সবগুলো বেসিক এবং বেসিক চ্যাপ্টারের ম্যাথগুলো শেষ হইলে আমরা সহজ সিকিউগুলো করব, তারপর কঠিন সিকিউগুলো আস্তে আস্তে আমরা সলভ করব। সো দেখো, এই রুটিন অনুযায়ী তোমাদের আজকে মানডেতে অলরেডি হায়ার ম্যাথের যে ক্লাসটা ছিল সেটা আপলোড হয়ে গেছে। এখন তোমাদের জেনারেল ম্যাথের ক্লাসটি বিকাল 5টার মধ্যে ইনশাল্লাহ আপলোড করব। এখন একটু লেট হইতে পারে, কারণ আবারে বললাম ইলেকট্রিসিটি এবং তোমার ইন্টারনেটের প্রবলেম হয়েছে। আচ্ছা দেখো, আজকে আমাদের এই লেকচারটি একটু ছোট লেকচার, সেটার মধ্যে শুধুমাত্র সেটের পরিচিতি থাকবে তোমাদের, এবং সেট প্রকাশের যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সো দেখো, এখানে প্রথমেই সেট। বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। হ্যাঁ, সেটটি সাধারণত ইংরেজি বর্ণমালা ABC XY দ্বারা প্রকাশ করা হয়। সেটের প্রত্যেক বস্তু বা শতাংশকে সেটের উপাদান বলা হয়, যেমন বি একটি উপাদান A ও বি। তো দেখো, এই কথাগুলো তোমাকে আমি যদি একটু বুঝাইয়া দিই, আসলে প্রথম কথা সেটকে প্রকাশ করবা কি দিয়ে? ABCD যে কোনো বড় হাতের বর্ণমালা দিয়ে তুমি সেটকে প্রকাশ করতে পারো। এ থেকে জেড পর্যন্ত যে কোনো বর্ণ দিয়ে তুমি সেটকে প্রকাশ করতে পারো। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা সেটকে প্রকাশ করতে হইলে অবশ্যই তোমাকে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। দ্বিতীয় বন্ধনী ছাড়া যদি সেট লিখো, ডিরেক্টলি কাটা 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 জিরো। তুমি দ্বিতীয় বন্ধন ছাড়া সেট লিখতেই পারবে না। তো সেটের উপাদান কি হইতে পারে ভাইয়া? আচ্ছা, সেটের ভিতরে যাই থাকবে সেগুলাই সেটের উপাদান। সো এখানে একটা উদাহরণ আমি তোমাকে দেই, ABCD, এই যে এটাই একটা সেট। হ্যাঁ, এখন কথা বলা যে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশকে সেট বলে। তো দেখো তো, আমি যদি এখানে আরেকটা সেট নেই, এই যে বি নামে আরেকটা সেট নিলাম, যেখানে ধরো তোমার একটা ছেলের নাম আছে আমার খুবই পছন্দের, সেটা আলিফ। তারপর ধরো ফারহানা আছো, তুমি ক্লাসগুলো দেখো ভাইয়া। ফারহানা আছো, তারপর সুমাইয়া আছো। সো তোমরা ক্লাসগুলো দেখো, আমি তোমাদের কমেন্ট মাঝে মাঝে পড়ি। সো এই যে দেখো, তো দেখো ভাইয়া, এই যে আমি এই উপাদানগুলো দিছি ABCD, এগুলা কি বলতো? চিন্তা জগতের বস্তু না? বা আমি যদি এখানে তোমার ডি নামে আরেকটা সেট দিয়ে দিই, সেইটা সেটটা যদি দিয়ে দিই 1 2 3, তুমি আমাকে জাস্ট বলো যে ABCD এগুলা কি বাস্তবে কোথাও আছে? নাই, এগুলো জাস্ট লেটার বা বর্ণ। এগুলো জাস্ট কিন্তু আমাদের লিখার জন্য ধারণা করে নাও, চিন্তা জগতের বিষয়বস্তু। 1 2 3 এগুলো কি তুমি কখনো চোখে দেখো? মানে বাস্তবে এরা কি হাঁটা চলা করে? না, এরা চিন্তা জগতের বস্তু। সো এই যে দেখো, বাস্তব হোক বাস্তব, অথবা হোক সেটা চিন্তা জগৎ। আচ্ছা দেখো তো, এখানে আলিফ, ফারহানা, সুমাইয়া, এরা কিন্তু মানুষ। এরা গিয়ে, আমি এখানে এই যে বি কি বলতো? এটা নামের সেট। এটা কি বলতো? নামের সেট। সেট তো অনেক কিছুর আছে ভাইয়া, সেটের কোনো অভাব নাই। এই যে ধরো টেবিল সেট, কাপ সেট, মগ সেট, অনেক সেট আছে। সো যাই একটা সুসংজ্ঞায়িত সমাবেশ, সেটা কি আমরা কি বলবো বলো তো? সেট। তো এখানে এগুলো ছিল বর্ণের সেট, এগুলো ছিল সংখ্যার সেট, আর এই যে এগুলো কি নামের সেট, ঠিক আছে না? এগুলো কি নামের সেট, বাট এগুলো তো বাস্তবে নাই। এগুলো বাস্তবে নাই। এই যে এটা কিন্তু আছে বাস্তব। তো এখন বাস্তব বা চিন্তা জগতে যেখানেই থাক, সুসংজ্ঞায়িত যে সমাবেশ আছে, সেই সমাবেশটা কি আমরা কি বলবো বলো তো? একটা একটা করে সেট বলবো। বাস্তব জগতে সেটের সাথে তো তোমরা সবাই পরিচিত। সবাই বলে যে আজকে এবার আমি একটা ঈদের জন্য নতুন সেটের জামা
গামা নিব, তো ওইটাও একটা সেট, মানে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশই হচ্ছে সেট। তো এখন ওই সেট বাস্তব জগতে যে সকল সেট নিয়ে চিনো সেইখানে এই সেটের মধ্যে জাস্ট পার্থক্য কি, এখানে জাস্ট হচ্ছে আমরা চিন্তা জগতের বস্তুগুলোও আনি আর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটটাকে প্রকাশ করা হয়। আশা করি বুঝতে পারছো। আর দেখো সেটের ভেতরে যাই থাকবে সেগুলোই হচ্ছে কি সেটের উপাদান। এই যে এ বি সি ডি এরা প্রত্যেকে কি বলতো, এই প্রত্যেকে হচ্ছে এ সেটের উপাদান। এই যে এটা কি বলতো, এরা হচ্ছে 1 2 3 এরা কি বলতো ডি সেটের উপাদান। আর এই যেগুলো কি বলতো এইগুলো হচ্ছে বি সেটের উপাদান। তো আশা করি সেট কি এবং সেটের উপাদান কি তুমি বুঝে গেছো। এখন দেখো সেট প্রকাশের পদ্ধতি। সেটকে আমরা দুইভাবে প্রকাশ করি, হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে তালিকা পদ্ধতি যেটাকে বলা হয় রোস্টার মেথড ইংলিশে, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি যেটা হচ্ছে সেট বিল্ডার মেথড, আর সেট প্রকাশ পদ্ধতিতে মেথড ফর এক্সপ্রেসিং সেট। সেটকে প্রধানত এই দুইটা ভাগেই প্রকাশ করা হয়। এখন আমি তোমাকে রোস্টার মেথড অথবা তালিকা পদ্ধতি, ওকে, এটাকে তোমার হচ্ছে টেবুলার মেথডও বলা হয়, তালিকা পদ্ধতি যেটা ইংলিশে টেবুলার মেথডও বলা হয়। তো তালিকা পদ্ধতিতে সেট গঠনের বিষয়টা কি, মনে করো আমি একটা সেট নিলাম। আচ্ছা, এই বিষয়টা আমি ধরো তোমাকে বুঝাই। ধরো তোমার হচ্ছে তোমার বাবার নাম হচ্ছে আব্বাস, তোমার আব্বুর নাম হচ্ছে কি আব্বাস। তোমরা ধরো হচ্ছে দুই ভাই বোন, হ্যাঁ, তোমরা হচ্ছে ধরো দুই ভাই বোন। তো দুই ভাই বোন, একটার নাম হচ্ছে রহিম, তোমার ভাইয়ের নাম হচ্ছে গিয়া রহিম, আর তোমার বোনের নাম হচ্ছে কি বলতো রহিমা। ধরো তোমার বোনের নাম হচ্ছে রহিমা আর তোমার নাম হচ্ছে ধরো রহিম, তোমার বোনের নাম মানে রহিম রহিমা, তুমি ছেলে হও মেয়ে হও, তোমরা দুজন ভাই বোন। তোমার আব্বাস হচ্ছে তোমার আব্বুর নাম। এখন আমি যদি বলি ভাই বোনের সেট লেখো, ভাই বোনের নামের সেট, ভাই বোনের নামের সেট, আমি যদি এটা বলি যে ভাই বোনের নামের সেট লিখো, সো দেখো ভাই বোনের নামের সেট ইকুয়াল টু তুমি কি লিখতে পারো, এই যে লিখলা কি রহিম রহিমা, রহিম রহিমা, রহিম রহিমা, ঠিক আছে। সো এই যে রহিম রহিমা লিখে দিলা, এটাই কি হয়ে গেল বলতো ভাই বোনের নামের সেট। এখন এই যে সরাসরি যে সেটটাকে প্রকাশ করে ফেললা না, এই সরাসরি কোনো সেটকে প্রকাশ করার পদ্ধতি কি বলতো তালিকা পদ্ধতি। আর আমি যদি বলি এখন একটা শর্ত সাপেক্ষে নেব, সো ধরো এখনো আমরা হচ্ছে ভাই বোনের নামের সেটই নিব। তো এখানে আমি জাস্ট কি লিখলাম, ধরো হচ্ছে আব্বাসের যদি ছেলে হয় বা আব্বাসের সন্তান, হ্যাঁ, এই যে তুমি মনে করো জাস্ট এটা জানো যে আব্বাস তোমার আব্বু, তোমরা দুই ভাই বোন হচ্ছে রহিম রহিমা। এখন আমি জাস্ট এখানে লিখে দিব কি বলতো, এখানে আমি জাস্ট তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য লিখব যে রহিমের সন্তান, মানে রহিমের সন্তান, রহিমের সন্তান, এই যে রহিমের সন্তান লিখে দিলাম। জাস্ট এখানে কি লিখলাম বলো তো, একটা যে জানে যে আব্বাসের ছেলে মেয়ে রহিমা, সে হচ্ছে গিয়া কি এই যে আব্বাসের সন্তান দেখলেই বুঝে যাবে এখানে কাকে বোঝানো হচ্ছে বলতো রহিম রহিমাকে। সো দেখো একটা সরাসরি কোনো সেটকে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে তালিকা পদ্ধতি, আর যদি হচ্ছে তুমি কোনো একটা শর্ত সাপেক্ষে সেটটাকে প্রকাশ করো সেটাকে বলা হয় হচ্ছে তোমার শর্ত সাপেক্ষে করলে সেটাকে বলা হয় হচ্ছে তোমার সেট গঠন পদ্ধতি। এখন দেখো তালিকা পদ্ধতি বুঝলে সেট গঠন পদ্ধতি একটা উদাহরণ দেখলে আরো সুন্দর করে বুঝে যাবা। সো এই যে দেখো তালিকা পদ্ধতি, এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়। একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। এই যে দেখো সরাসরি লিখে দিলাম, এই যে 2 4 6 আকাশ আলিফা সুমাইয়া, এই যে সরাসরি যে প্রকাশটা করলাম না, এটাই হচ্ছে গিয়ে কি বলতো তালিকা পদ্ধতি। একদম সরাসরি প্রকাশ করবো, কোনো শর্ত থাকবে না। বাট সেট গঠন পদ্ধতিতে কি বলবো বলতো, এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদানের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে, অথবা তুমি বলতে পারো এই সাধারণ ধর্মকে বলতে পারো কি বলতো একটা শর্ত। তো মনে করো এই যে একটা সেট দেওয়া আছে এ এক্স 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 সাজ দ্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, মনে রাখো স্বাভাবিক বিজোড় সংখ্যা। সো আমি জাস্ট এ হিসেবে জাস্ট এই সেটটাকে ধরে নিলাম স্বাভাবিক বিজোড় সংখ্যা শিখতো, তাহলে কি হবে বলতো 1 3 5 7 অসংখ্য অসংখ্য অসংখ্য। সো এই যে স্বাভাবিক বিজোড় সংখ্যার একটা সেট নিলাম, এই যে সরাসরি লিখলাম না, সরাসরি জাস্ট বিজোড় সংখ্যাগুলোকে লিখে দিলাম, লিখে দিলে তাহলে এই যে তাহলে এখন জাস্ট এইটাকে আমরা কি বলবো বলতো, এটারে আমরা বলবো হচ্ছে স্বাভাবিক
বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা। এই যে এটা এগুলা কি বলতো, স্বাভাবিক বিজোড় সংখ্যা না? জাস্ট আমি সরাসরি লিখে দিলাম। তাহলে এই যে সরাসরি লিখে দিলাম, এই পদ্ধতিটাই আমার কি বলতো, সেট গঠন। এই পদ্ধতিটাই কি বলতো, সেট গঠন পদ্ধতি। তো এই সেট গঠন পদ্ধতিতে জাস্ট সরাসরি লিখে দিলাম। এখন এইগুলোকে যদি আমি হচ্ছে একটা চলকের মাধ্যমে প্রকাশ করতে চাই, এই সবগুলাকে ধরো চলক দিয়ে প্রকাশ করলাম, মানে এই চলকের পরিচয় কি? এই চলকের পরিচয় হচ্ছে যে কোনো একটা স্বাভাবিক বিজোড় সংখ্যা। আমরা তো জানি যে কোনো সংখ্যাকে চাইলে আমরা সবগুলো সংখ্যাকে একসাথে বোঝানোর জন্য একটা চলক চাইলে কি করতে পারি, ব্যবহার করতে পারি। সো দেখো, এই যে স্বাভাবিক বিজোড় সংখ্যা, এই পদ্ধতিটা হচ্ছে সেট গঠন। কিন্তু আমরা যদি চাই যে সবগুলো উপাদানকে আমি কি দিয়ে প্রকাশ করব, এক্স দিয়ে প্রকাশ করব, এবং একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এইটার একটা শর্ত দিয়ে আমি বুঝাবো। এই যে দেখো, এই যে শর্ত, এই যে এখানে আমরা এক্স নিয়ে আসছি, দেখছো? এই এক্স এর মানে কি? এই এক্স মানে হচ্ছে এই এক্স দিয়ে আমরা শুধুমাত্র অনেকগুলো সংখ্যাকে বুঝাবো। আর এই সেই সংখ্যার এই এক্স এর পরিচয় কি বলতো, মানে এই যে সেটের উপাদানগুলো আসবে সেটা কোথা থেকে আসবে, এই যে এক্স থেকে আসবে। কোথা থেকে আসবে? এক্স থেকে। এই কথাটার মানে হচ্ছে এক্স যেন, এই যে সাচ দ্যাট, এই যে এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম হচ্ছে সাচ দ্যাট। এই চিহ্নটার নাম হচ্ছে সাচ দ্যাট। সাচ দ্যাট এটার বাংলা হচ্ছে কি? এটার বাংলা হচ্ছে যেন। কি যেন? এক্স যেন কোথা থেকে আসে? এক্স থেকে আসে। আর এই এক্স এর পরিচয় কি? এই যে স্বাভাবিক বিজোড় সংখ্যা, এই যে 1 3 5 7 স্বাভাবিক বিজোড় সংখ্যা। আবারও বুঝাই, এই যে সেট গঠন করলাম, সেট গঠন পদ্ধতিতে লিখলাম। এই যে এই জিনিসটাই, এটা কি ছিল? সেট গঠন পদ্ধতিতে। এখন আমরা জাস্ট কি লিখবো বলতো, একটুখানি মিস্টেক করে ফেলাইছি মনে হয়। এই যে এটা তো সেট গঠন না, এই যে সরাসরি লিখলাম না, এটা কি বলতো, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। স্বাভাবিক বিজোড় সংখ্যা, এই যে এটা হচ্ছে গিয়া কি বলতো, তালিকা। এটা হচ্ছে সরি, এটা তালিকা পদ্ধতি। এইটারই আর কি, এই যে এইটারই সেট গঠন পদ্ধতিতে আমরা করব। তো সেট গঠন পদ্ধতিতে করার জন্য এই যে সরাসরি লিখছি, সরাসরি লিখলে সেটাকে আমরা কি বলবো বলতো, সরাসরি লিখলে আমরা সেটাকে বলবো হচ্ছে তালিকা পদ্ধতি। সো এই যে সরাসরি লিখে ফেলছি তালিকা পদ্ধতি। আর এই যে তালিকা পদ্ধতির উপাদানগুলোকে যদি আমি এক্স দিয়ে প্রকাশ করতে পারি, তাহলে এই যে দেখো আমি সেট গঠনে এটা কিভাবে লিখবো, এই যে এখানে এক্স, এক্স এর পরিচয় কি? এক্স এর পরিচয় হচ্ছে এই যে এক্স এর পরিচয় হচ্ছে উপাদান, এক্স এর পরিচয় হচ্ছে উপাদান, মানে উপাদানগুলোকে কি দিয়ে প্রকাশ করলাম, এক্স দিয়ে প্রকাশ করলাম। এখন দেখো এক্স সাচ দ্যাট, সাচ দ্যাট কথাটার মানে আবারও বলি, সেটা হচ্ছে কি? যেন, যেন এক্স যেন এক্স, এক্স যেন এক্স হয়, এক্স যেন এক্স হয়, মানে কি? এই এক্স এর আবার পরিচয় কি? এক্স হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা, মানে 1 3 5 7 যে কোনোটা অসংখ্য, যে কোনো সংখ্যা হইতে পারে, বাট আসবে কোথা থেকে? স্বাভাবিক। এক্স এর মানগুলো কোথা থেকে আসবে? এক্স যেন এক্স হয়, এই সেটের উপাদানগুলো হবে কি? এক্স। এই সেটের উপাদানগুলো কি হবে? এক্স। কিন্তু সেই এক্স কোথা থেকে আসবে? স্বাভাবিক বিজোড় সংখ্যা থেকে। তাহলে দেখো তো, একটা সুন্দর শর্তের মাধ্যমে এই যে তালিকা পদ্ধতিতে যেই সেটটা ছিল, সেই সেটটাকে কি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম না? খুব সুন্দর, দেখছো? এর থেকে সুন্দর কিছু আছে? আবার এখানে দেখো এক্স, এই যে এক্স সাচ দ্যাট এক্স, এক্স হচ্ছে কি? এক্স হচ্ছে তোমার হচ্ছে এই যে সেট গঠন পদ্ধতি, সেটের উপাদান। এই এক্সটা কোথা থেকে আসবে? এই এক্সটা থেকে আসবে হচ্ছে দশম শ্রেণীর শিক্ষার্থীতে। এই এক্স, এক্স সেটের উপাদান হবে এক্স। এক্স এর পরিচয় কি? এক্স হচ্ছে দশম শ্রেণীর প্রথম 3 জন শিক্ষার্থীর নাম। এখন কোন একটা স্কুলে দশম শ্রেণীর যে 3 জন শিক্ষার্থী আছে, তারাই হচ্ছে এই সেটের উপাদান হিসেবে চলে আসবে। আশা করি বুঝতে পারছো। যে প্রথমে তোমার জাস্ট কি শর্ত দিয়ে দিছিলাম বলতো? শর্ত দিয়ে দিছিলাম যে তোমার ওই যে তোমার আব্বুর নাম জানি কি দিছিলাম? তোমার আব্বুর নাম দিছিলাম আব্বাস। এই যে আব্বাসের সন্তান, আব্বাসের সন্তান, এই শর্ত থেকেই বুঝে নিছি যে রহিম আর রহিমা যেহেতু আব্বাসের সন্তান, তাহলে হচ্ছে এই সেটের উপাদান হচ্ছে রহিম আর রহিমা। এই যে আশা করি তুমি হচ্ছে সেট গঠন পদ্ধতি কি সেটা বুঝতে পারছো। এখন দেখো এই তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি বুঝার জন্য দেখো এই যে সেট গঠন পদ্ধতি হচ্ছে প্রকাশ করার জন্য তোমার কিন্তু এই এক্স এর উপর শর্ত ফেলার জন্য এই যে স্বাভাবিক বিজোড় সংখ্যা চলে আসছে, স্বাভাবিক জোড় সংখ্যা চলে আসবে। সো এরকম কিছু কিছু সংখ্যা তোমার জানা থাকা লাগবে। সো দেখো বিজোড় সংখ্যা তো তুমি অলরেডি জানো, আর জোড় সংখ্যাও তো তোমরা এগুলো জানো, এগুলো আর তোমাদের বলার কিছু নেই। হ্যাঁ, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা তোমাদের হচ্ছে বলার কিছু নাই। এই যে এগুলো ছিল বিজোড়, এখন হবে কি জোড়। 2 4 6 এই যে ডট ডট ডট, এগুলো হবে জোড়। তো ভাই এগুলো নিয়ে ডিসকাস করি না, বাট যেগুলো নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে এই যে স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে? 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যত ধরনের সংখ্যা আছে সবগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হচ্ছে এন দিয়ে। তাহলে এন এর সেট কি হবে বলতো? এন এর সেট হচ্ছে 1 2 3 4 অসংজ্ঞায়িত, অসংখ্য। এর সেটের কোনো কি নাই? সীমানা নাই। সো এটাই হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার সেট।
এখন দেখো মৌলিক সংখ্যা কি। আসলে মৌলিক সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে যে সকল সংখ্যাকে এক ও ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো একের থেকে বড় হইতে হবে, এক মৌলিক সংখ্যার মধ্যে পড়বে না। একের থেকে বড় এই যে 2, 3, 5, 7, তারপরে আছে কত 11, তারপরে আছে কত 13, তারপরে আছে কত 17, তারপরে আছে কত 23। এই সংখ্যাগুলোকে তুমি আরো অনেকগুলো সংখ্যা আছে তুমি বের করে নিবা, দেখবা কি এই সংখ্যাগুলোকে শুধুমাত্র এই যে 2কে শুধুমাত্র 2 দিয়েই ভাগ করা যাবে, 3কে শুধুমাত্র 3 দিয়েই ভাগ করা যাবে, আর শুধুমাত্র কি দিয়ে ভাগ করা যাবে 3 অথবা 1। তার মানে যে সকল সংখ্যাকে 1 ও ওই সকল সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়েই কি করা যায় না বলতো, ভাগ করা যায় না। শুধুমাত্র কি দিয়ে ভাগ করা যায়, হয় ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, না হয় শুধু এই যে হয় 1 দিয়ে ভাগ করা যাবে, না হয় ওই সংখ্যা যেই সংখ্যা সেই সংখ্যা নিজে দিয়ে ভাগ করা যাবে। ভাগ করলে ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হবে। আর তুমি পৃথিবীতে যত সংখ্যা দিয়েই ভাগ করো সবগুলো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফলটা কি আসবে বলতো, দশমিকে আসবে। তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো, মৌলিক সংখ্যা। তাহলে আবারও বলি, যেই সকল সংখ্যাকে একের চেয়ে বড়, যে সকল সংখ্যাকে এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে তুমি ভাগ করে ভাগফল নিঃশেষে বিভাজ্য হবে না, সেগুলোকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা, যাকে ইংলিশে বলা হয় প্রাইম নাম্বার। সো এই যে এই কয়েকটা মৌলিক সংখ্যা, তোমরা নিজেরা মৌলিক সংখ্যা বের করবা। তোমাদের এটা HW যে 23-এর পরে আর কত আছে আমি হচ্ছে আর বলবো না, 23-এর পরে কত কত মৌলিক সংখ্যা আছে সেগুলো তোমরা নিজেরা বের করবা। এবার দেখো যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কি মানে বুঝতেই আছো, মৌলিক সংখ্যা কি এক ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। আর যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার হচ্ছে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। যে 4কে চাইলে তুমি 2 দিয়েও ভাগ করতে পারবা। এই যে 6কে তুমি চাইলে 2 দিয়ে ভাগ করলেও কত আসবে, 3 আসবে। আর এই যে 6কে তুমি যদি হচ্ছে 3 দিয়েও ভাগ করতে পারবা তাহলে কত আসবে, 2 আসবে। এই 6কে তুমি 6 দিয়েও ভাগ করতে পারবা তাহলে কত আসবে, 1 আসবে। দেখো এক ও ওই সংখ্যা ছাড়াও অনেকগুলো সংখ্যা দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করা যায়, ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, মানে ভাগফল দশমিকে আসে না। তাহলে সেই সংখ্যাগুলোকে কি বলা হয়, যৌগিক সংখ্যা। আশা করি বুঝতে পারছো। ওকে, এরপরে দেখো হচ্ছে সহমৌলিক। দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে এদেরকে পরস্পরের সহমৌলিক বলে। যেমন হচ্ছে 6 ও 35। এটা সহজে কিভাবে মনে রাখবা, সহমৌলিক সংখ্যা মানে দুইটা সংখ্যাকে তুমি হচ্ছে গসাগু 1 মানে কি, তুমি এই দুইটা সংখ্যাকে মধ্যে এমন কোনো সংখ্যা পাবা না যেটাকে হচ্ছে ওই সংখ্যা। যেমন হচ্ছে আমি যদি নেই ধরো 4 আর 12 নিলাম, তাহলে দেখো তো 4কে তুমি কি দিয়ে ভাগ করতে পারবা বলো তো, 2 দিয়েও ভাগ করতে পারবা। 4কে হচ্ছে তুমি 2 দিয়ে হচ্ছে 12কেও ভাগ করতে পারবা। সো দেখো তো এই দুইটা দিয়েই হচ্ছে 4 আর 12কে ভাগ করা যায়। তার মানে 4 আর 12 পরস্পর সহমৌলিক না। কিন্তু তুমি যদি চিন্তা করো 2 আর 15, তুমি দেখো তো এই 2 আর 15কে সাধারণ মানে এই যে শুধুমাত্র 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে কি এই 2 আর 15কে ভাগ করলে দুই ক্ষেত্রেই ভাগফল নিঃশেষে বিভাজ্য হবে না, না হবে না। তো শুধুমাত্র 1 দিয়ে দুইটা সংখ্যাকে শুধুমাত্র 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হবে। সো 2 আর 15 কি বলতো পরস্পর সহমৌলিক। এরকমভাবে 6 আর 35 হচ্ছে পরস্পর সহমৌলিক। এইটা খুবই ইম্পর্টেন্ট। এই যে পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা আগের তাতে দেখে আসছি না, স্বাভাবিক সংখ্যাটাও খুব ইম্পর্টেন্ট, মৌলিক সংখ্যাটাও খুব ইম্পর্টেন্ট, এই যে পূর্ণ সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট। দেখো শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে আমরা কি বলবো বলতো, পূর্ণ সংখ্যা। মানে শূন্য সহ যত ধনাত্মক সংখ্যা আছে, এই যে এটা যদি হয় আমাদের শূন্য, তাহলে আমি যদি নাম্বার লাইনের কথা চিন্তা করি, এই যে সামনে যত যাব তত হচ্ছে আমার পজিটিভ নাম্বার আসবে ইনফিনিটি পর্যন্ত। এই যে 1 2 3, এই যে 1 2 3, এইভাবে তোমার হচ্ছে ইনফিনিটি পর্যন্ত যাবে। আর এই পাশে যদি যাও তাহলে কি আসবে বলতো, -1 -2 -3, এই পাশেও কি বলতো অসংখ্য পর্যন্ত যাবে। সো শূন্য থেকে শুরু করে সকল ধনাত্মক সংখ্যা এবং শূন্য থেকে শুরু করে সকল ঋণাত্মক সংখ্যা সবগুলোকে একসাথে বলা হয় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় হচ্ছে জেড দিয়ে। জেড এর সেট হচ্ছে 0 দিয়ে +-1, যেহেতু +1ও আছে -1ও আছে, +-2 +-3, এইভাবে হচ্ছে অসংখ্য কখনো শেষ নাই। এটাই হচ্ছে কি বলতো পূর্ণ সংখ্যার সেট। আশা করি পূর্ণ সংখ্যা কি সেটা বুঝতে পারছো। এবার দেখো গুণিতক। আমি এত কিছু তোমারে বুঝাবো না, তুমি জাস্ট মনে রাখো গুণিতক মানে নামতা। পূর্ণ সংখ্যার গুণিতক মানে হচ্ছে নামতা। এখানে আমি যদিও সংখ্যা লিখে দিয়েছি, কোনো একটা সংখ্যাকে অন্য একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সকল সংখ্যা পাওয়া যায় তাকে সেই সংখ্যার গুণিতক বলে। যেমন উদাহরণ হিসেবে 3-এর গুণিতক, 3-এর নামতা 3 একে 3, 3 দুগুণে 6, 3 3, এই যে দেখো এইগুলা যে তুমি এভাবে পড়ে আসছো না ছোটবেলা, এগুলো হচ্ছে গুণিতক। এখানে কি গুণিতক শেষ? না 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 শেষ না। 3 6 18, তারপর হচ্ছে 3 7 কত বলো তো 21,
তারপর হচ্ছে 3 8 কত বলতো 24, তারপর হচ্ছে 3 নং কত বলতো 27। এই যে এভাবে অসংখ্য অসংখ্য 3-এর গুণিতক হতে পারে। সো এখন আমি যদি বলি 5-এর গুণিতক, তাহলে বলতো 5-এর গুণিতক কি কি হবে, 5-এর গুণিতকের সেট কি কি হবে বলতো। ফার্স্ট অফ অল 5 হবে 5-এর গুণিতক, তাই না? 5-এর গুণিতক 5-এর গুণিতক। তো দেখো 5-এর গুণিতক 5 কে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25। এর থেকে সহজ কিছু আছে ভাইয়া? 5 6 30, 5 6 হচ্ছে গিয়ে তোমার কত বলতো 30। এই যে কোন সংখ্যার নামটাই হচ্ছে ওই সংখ্যার গুণিতক। কত সহজ, এর থেকে সহজ কিছু নাই। এবার দেখো গুণনীয়ক। গুণনীয়ক হচ্ছে কোনো একটা সংখ্যাকে যেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল দশমিক আসবে না, সেগুলোই হচ্ছে তার গুণের নিয়ম। যেমন ধরো আমি যদি 12 এর কথা চিন্তা করি, এই যে দেখো 12কে যদি 1 দিয়ে ভাগ করো 12ই আসে, তার মানে আবার হচ্ছে 12কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 6 আসে, 12কে যদি 3 দিয়ে ভাগ করো 4 আসে, 12কে যদি 4 দিয়ে ভাগ করো 3 আসে, 12কে যদি 6 দিয়ে ভাগ করো, আচ্ছা 5 দিয়ে ভাগ করলে দশমিক আসবে, সো 5 দিয়ে ভাগ করা যাবে না। এবার 12কে 6 দিয়ে ভাগ করো, তাহলে 12কে 6 দিয়ে ভাগ করলে কত আসে বলো তো 2 আসে। আবার 12কে তুমি 12 দিয়ে ভাগ করো, 12কে 12 দিয়ে ভাগ করলে হচ্ছে 81। কিন্তু 7 8 9 10 11 এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে দশমিক চলে আসে। সো ওই সংখ্যাগুলো যেগুলো দিয়ে দশমিক আসে সেগুলো দিয়ে ভাগ করা যাবে না। এখন যেই সংখ্যা দিয়ে ভাগ করে ভাগফলগুলো যেগুলো পাইছো না, এই যে ভাগফলগুলো পাইছো না, এগুলাই হচ্ছে গুণনীয়ক। এই যে দেখো 1 2 3 4 5 6 12 এরাই হচ্ছে কি গুণনীয়ক। এটা করতে পারো, এটা সহজ। আবার অনেকে করে কি যে গুণ করে, মানে হচ্ছে কোন সংখ্যার গুণফল তোমার হচ্ছে কি হবে 12 হবে, এইভাবে অনেকে করে। সো যে যার যেভাবে মনে রাখে। এই যে দেখো 12 একে হচ্ছে 12, সো এই যে 1 আর 12 গুণনীয়ক। আবার কি একজনে করে হচ্ছে 6 দুগুণে 12, সো এই যে 2 আর 6 হচ্ছে গুণনীয়ক। এবার অনেকে করে আবার 3 4 12, তাহলে এই যে দেখো 3 আর 4 গুণনীয়ক। এই যে 1 2 3 4 6 12, 1 2 3 4 6 12 এরা সবই কি বলতো গুণনীয়ক। সো এইভাবে করতে পারো। এখন আমি প্রেফার করি এইটা তুমি ক্যালকুলেটরের মাধ্যমে করে যত বড় সংখ্যাই দেখ সবগুলো গুণনীয়ক পেয়ে যাবে। এখন আমি যদি বলি 18-র কথা, তো তোমার কাজ কি হবে বলতো 18কে ফার্স্টে 1 দিয়ে ভাগ করবা, তাহলে কি হবে বলতো 18 হবে। সো 18 একটা গুণনীয়ক। এবার 18কে তুমি কত দিয়ে ভাগ করবা বলতো 2 দিয়ে ভাগ করবা। তো 2 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হবে 9 হবে। তো তোমার হচ্ছে 9 একটা গুণনীয়ক। এবার 18কে কত দিয়ে ভাগ করবা বলতো 18কে ভাগ করবো হচ্ছে 3 দিয়ে যদি ভাগ করো তাহলে কত আসবে 6, তাহলে 6 একটা গুণনীয়ক। এবার 18কে কত দিয়ে ভাগ করবা বলতো 4 দিয়ে, কিন্তু 4 দিয়ে করলে তো হচ্ছে দশমিক আসে, তো 4 দিয়ে করা যাবে না। এবার 5 দিয়ে তাও দশমিক আসে, 6 দিয়ে করা যাবে। সো 6 দিয়ে করলে আসবে হচ্ছে 3, তাহলে 3 হবে একটা গুণনীয়ক। এবার 18কে ভাগ করবা কত দিয়ে বলতো 6 দিয়ে করে হচ্ছে 7 দিয়ে, দশমিক আসবে 8 দিয়ে, দশমিক আসবে 9 দিয়ে করতে পারবা। সো 9 দিয়ে করবা 2 আসবে। ওকে, এবার আবার 18কে ভাগ করো, কত দিয়ে ভাগ করবা 10 দিয়ে করো, দশমিক আসবে 11 দিয়ে করো, দশমিক আসবে 12 দিয়ে করো, দশমিক আসবে 13 দিয়ে করো, দশমিক আসবে 14 15 16 সবগুলো দশমিক আসবে, 17 দশমিক আসবে। এখন জাস্ট খালি বাকি আছে 18, তাহলে 18 সমান সমান 1। তো দেখো 18 এর গুণনীয়ক কে গুণনীয়কগুলো তাহলে কি হইলো বলতো গুণনীয়কগুলো হইলো হচ্ছে 1 2 9 6 3 2 আচ্ছা 1 তো ছিল, সেটা তো প্রথমেই নিয়ে নিছি, তাই না? সো এই যে এখানে আমাদের আসবে কি বলতো 18। এই যে 1 2 9 6 3। আচ্ছা একটুখানি অন্যমনস্ক হয়ে গেছিলাম। আচ্ছা দেখো যদি আবার একটু সিরিয়ালি লিখতে চাই, ভাই একটু সিরিয়ালি লিখি, একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। এখানে দেখো আমাদের আসতেছে কি 1 2, তারপরে কি আসবে বলতো 3, এরপরে আসবে কত বলতো এই যে 6 আসবে, 6 এর পরে কত আসবে বলতো 1 2 3 6, 6 এর পরে আসবে হচ্ছে 9, 9 এর পরে আসবে হচ্ছে কত বলতো 18। সো এই যে এগুলাই হচ্ছে কি আমাদের গুণনীয়ক। এখন কথা হচ্ছে যে প্রকৃত গুণনীয়ক কি? প্রকৃত গুণনীয়ক হচ্ছে, আচ্ছা দেখো তো তুমি কার গুণনীয়ক বের করতেছো, যেমন এখানে 12-র গুণনীয়ক বের করতেছো, তাহলে 12কেও যদি গুণনীয়ক হিসেবে হয়ে যাও তাহলে তো বিষয়টা প্রকৃত হইল না। তো প্রকৃত বানানোর জন্য করবা কি,
যার গুণনীয়ক নিবা তার গুণনীয়কটা খালি শুধুমাত্র বাদ দিবা। তাহলে কোনো সংখ্যার গুণনীয়ক থেকে ওই সংখ্যাটি বাদ দিলে যে গুণনীয়ক পাওয়া যায় তাকে হচ্ছে আমরা প্রকৃত গুণনীয়ক বলবো। যেমন উদাহরণস্বরূপ এই যে 12 এর গুণনীয়কগুলো হচ্ছে 12 এর গুণনীয়কগুলো ছিল এইগুলা। সো এখানে একটু মিস্টেক আছে, 12 এর এখানে কি হবে বলতো, প্রকৃত হবে। এই যে 12 এর প্রকৃত গুণনীয়কগুলো হবে 1 2 3 4 6, এই যে 12টা বাদ যাবে। তাহলে 18 এর প্রকৃত গুণনীয়ক কি বলতো, গুণনীয়ক তো এগুলা, বাট প্রকৃত গুণনীয়কগুলো কি কি হবে বলতো, প্রকৃত গুণনীয়কগুলো হবে হচ্ছে 1 2 3 6 9 18 কিন্তু হবে না। সো এই প্রকৃত গুণনীয়ক কি সেটাও আশা করি বুঝে গেছো। এবার দেখো উদাহরণ করব আমরা। এই যে এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে তোমার প্রকাশ করতে হবে। যদি এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাও তাহলে এখানে দেখতে হবে কি বলতো, এই যে 7, 7 পরে কি আছে বলতো 14, 14 পরে কি আছে 21, 21 পরে কি আছে এই যে 28। তাই এগুলা কি বলো, তুমি আমারে বলো এইটা কি, তুমি দেখতে পারতেছো এরা কি বলতো, এরা কি 7 এর গুণিতক না, 7 এর গুণিতক না, ভালো মতো একটু যদি দেখো এরা কি 7 এর গুণিতক না, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, এরা কি 7 এর গুণিতক। নামতা দেখছো, নামতা 7 এর গুণিতক। কিন্তু 7 এর গুণিতক হইলে কি, 7 এর তো অসংখ্য গুণিতক, কিন্তু সবগুলা গুণিতক কি আমরা নিব? না না না, সবগুলা গুণিতক নিব না। গুণিতকগুলোর মধ্যে জাস্ট কিছু নির্দিষ্ট গুণিতক আমরা নিব। সেই নির্দিষ্ট গুণিতকগুলো কি কি, সেটা হচ্ছে এই যে দেখো 7 এর সমান অথবা 7 থেকে বড়, মানে এই যে আমি একটু আগে তোমাকে বুঝাই আসছি যে সেট গঠন পদ্ধতিতে উপাদানগুলোকে না আমরা এক্স দিয়ে প্রকাশ করি, আর এক্স এর উপর একটা শর্ত দিয়ে দেই যে এক্স উপাদানগুলো হবে এক্স, বাট এক্স গুলো আসবে কোথা থেকে, এই যে শর্ত থেকে। তো সেই শর্ত এই যে দেখো এক্স এর, তাহলে এই যে গুণিতকগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য সবগুলোকে আমরা কি ধরতে পারি বলতো, সবগুলোকে আমরা কিন্তু এক্স ধরতে পারি। সবগুলোকে আমরা কি ধরতে পারি, সবগুলোকে আমরা সুন্দর করে কি ধরতে পারি বলতো, সুন্দর করে আমরা সবগুলোকে এক্স ধরতে পারি। আর এক্স এর উপর শর্ত দিয়ে আমরা এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে ফেলতে পারি। এটা কিন্তু তালিকা পদ্ধতিতে ছিল। সো 7 থেকে বড় কিন্তু 28 থেকে ছোট অথবা সমান। সো দেখো সেটটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে এ কি হবে, তুমি কিন্তু এখানে বাংলা কথা লিখবা, দেওয়া আছে সেটটি এত, তাহলে 7 এর গুণিতক, আচ্ছা একটু পরে আমি করাবো কিভাবে ফর্মালি করবো, আপাতত জাস্ট বুঝো। এই যে দেখো এখানে এ ইকুয়াল টু কি আসবে বলতো, 7 14 21 28, এই যে ফার্স্টে হবে এক্স সাজ দ্যাট এক্স, এই যে সেটের উপাদানগুলো কি হবে এক্স, সেই এক্সটা আসবে কোথা থেকে, এক্স এর থেকে। কিন্তু এই যে এক্সটা কি হবে বলতো, এক্স এই যে আসবে, এই যে এক্স মানে কি সেটের উপাদান, সেগুলো আসবে কোথা থেকে, এক্স থেকে। এই এক্স কোথা থেকে আসবে, এই এক্স আসবে হচ্ছে 7 এর কোথা থেকে বলতো, 7 এর গুণিতক থেকে। এগুলো আসবে হচ্ছে কোথা থেকে, 7 এর গুণিতক থেকে। কিন্তু 7 এর গুণিতক থেকেই তো সব গুণিতক তো আসবে না, 7 এর গুণিতক তো হাজার হাজার, বাট সব তো আসবে না। আসবে কোথায় বলতো, এই সীমানার মধ্যে, এই যে এই সীমানার মধ্যে 7 এর থেকে বড় এক্স এবং 28 এর থেকে কি বলতো ছোট এক্স, এই সীমানার ভেতরে তোমার হচ্ছে সবগুলো উপাদান আসবে। এখন তুমি দেখো 7 এর গুণিতক, তুমি 7 এর গুণিতক মানে 7 14 21 28 অসংখ্য। এখন এগুলোর মধ্যে তুমি কোনটা নিবা, এই যে সব নিবা না, 7 এর সমান অথবা বড় এবং 28 এর ছোট। তাহলে 7 এর সমান হলে কি 7, 7 এর পরে কি আছে 14, 14 এর পরে কি আছে 18, সরি 21, 21 এর পরে কি আছে 28, এর বাইরে কিন্তু কোনো উপাদান নাই। সো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো এই যে এইটা কি বলতো, এক্স সাজ দ্যাট এক্স, 28 এর গুণনীয়ক, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তুমি আমাকে বলো, তুমি হচ্ছে এটাকে পজ করে জাস্ট এই ম্যাথটাকে করে ফেলো, এটাকে পজ করো, পজ করে পুরো ম্যাথটা করে ফেলো। সো এই যে দেখো 28 এর গুণনীয়ক, আমি জাস্ট 28 এর গুণনীয়ক বের করা শিখাইছি না একটু আগে। 28 এর গুণনীয়ক, 28 কে ফার্স্টে কি দিয়ে ভাগ করবা, 1 দিয়ে ভাগ করবা, তাহলে কত আসবে 28। তারপরে 28 কে কত দিয়ে ভাগ করবা, 28 কে ভাগ করবা হচ্ছে 2 দিয়ে, তাহলে কত আসবে 14। সো আমি জাস্ট এভাবে করতেছি না, তুমি নিজে নিজে করে সবগুলা বের করবা। আমি জাস্ট তোমাকে হচ্ছে লিখে দিচ্ছি যে 28 এর গুণনীয়কগুলো তুমি কি কি পাবা। 28 এর গুণনীয়কগুলো তুমি পাবা হচ্ছে 1 2 4 7 14 28। এটা না পারার কিচ্ছু নাই, আরো একটা করা দিই যে 28 কে এবার কত দিয়ে ভাগ করবা বলো তো, এই যে 28 কে এবার ভাগ করবো হচ্ছে 3 দিয়ে। 3 দিয়ে ভাগ করলে কি চলে আসবে, দশমিক চলে আসবে। সো 3 দিয়ে ভাগ করা যাবে না, কত দিয়ে ভাগ করবা 4 দিয়ে। তারপর হচ্ছে কত তো বলো তো, আমরা 3 কেন লিখলাম, এই যে 4 দিয়ে ভাগ করবা,
4 দিয়ে ভাগ করলে কত চলে আসবে বলো তো, এই যে 7 চলে আসবে, বুঝছো? এরকম ভাবে করবা, দেখবা সিরিয়ালে সবগুলো চলে আসে 1 2 4 7 14 28, এই যে 28-এর গুণনীয়ক সমূহ। তো এখানে কোনো শর্ত টর্ত দেয় নাই, তাহলে 28-এর যে কয়টা গুণনীয়ক আছে সবগুলা গুণনীয়ক জাস্ট আমরা লিখে দিলেই হয়ে যাবে। এই যে 1 2 4 7 14 28, আশা করি বুঝতে পারছো। সো এই যে দেখো সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা আমাদের হয়ে গেল, এইটাই হচ্ছে সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশ। ওকে, আচ্ছা ঠিক আছে, এখন আমরা হচ্ছে সামনে আগাই। তো দেখো এখন সামনে যদি আমরা আগাই তাহলে এই যে উদাহরণ 3 নাম্বার ম্যাথটা দেখো, c ইকুয়াল টু x সাজ দ্যাট x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার লেস দেন 18। এখন দেখো পূর্ণ সংখ্যা একটু আগে তোমাদের বুঝে আসছি, এই যে পূর্ণ সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলতো, z দিয়ে প্রকাশ করি। তাহলে z ইকুয়াল টু কি বলতো, এখানে z ইকুয়াল টু কিন্তু কি ছিল, 0 ছিল। আচ্ছা তারপরে কি, আচ্ছা প্লাস মাইনাস 1 আকারে দেখাইছি, তো ওইভাবেই তোমাকে একটু দেখাই। এই যে ফার্স্টে কি ছিল, 0 ছিল, পরে ছিল কি প্লাস মাইনাস 1, তারপরে কি ছিল বলতো প্লাস মাইনাস 2, তারপরে কি ছিল প্লাস মাইনাস 3, এই যে এরকম করে ছিল। এখানে কি একটা দুইটা ছিল না, অসংখ্য ছিল, তো অসংখ্য ডট 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 করে যাইতে থাকবে। এটাই ছিল পূর্ণ সংখ্যা। বাট এখানে তোমাকে বলে দিছে শুধুমাত্র পূর্ণ সংখ্যা না, তোমাকে বলে দিছে কি বলতো ধনাত্মক পূর্ণ সংখ্যা, শুধুমাত্র পূর্ণ সংখ্যা না। তার মানে তোমাকে হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন দেখো তো শূন্য ধনাত্মক না ঋণাত্মক না, তাহলে ধনাত্মক কোনগুলা, যেগুলোর মাঝখানে প্লাস আছে, এই যে যেগুলোর সাথে প্লাস আছে সেগুলোই হচ্ছে ধনাত্মক, যেগুলোর সাথে প্লাস আছে সেগুলোই হচ্ছে ধনাত্মক। তাহলে পূর্ণ সংখ্যা জেড এগুলা। আর হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা বলতো, এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলা কোনগুলা বলতো, এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট হচ্ছে 1, 2, 3 ডট 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 ডট। আচ্ছা সংখ্যার আগে তো প্লাস দিতে হয় না, মানে মাইনাস থাকলে দিতে হয়, কিন্তু প্লাস থাকলে তো সেটা সংখ্যার আগে লিখতে হয় না, সেই জন্যই ভাইয়া লিখলাম না। তো এখন দেখো এইটা হচ্ছে তোমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। বাট এখন এই ধনাত্মক পূর্ণ সংখ্যা অনুযায়ী এই শর্তটা, এই যে এক্স এর ভ্যালুগুলা উপাদান হবে কোনগুলা বলতো, এক্স এর ভ্যালুগুলা। কিন্তু সেই এক্স এর ভ্যালুগুলা কোথা থেকে আসবে, এই যে এগুলো সব কি, এই সব হচ্ছে এক্স এর ভ্যালু। বাট এই এক্স এর ভ্যালুর উপর একটা শর্ত আছে, শর্তটা কি, যে 18-র, এই যে এক্স এর ভ্যালুগুলার বর্গ 18-র কি হইতে হবে বলতো, ছোট হইতে হবে। তো ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো আমরা নিয়ে নিলাম, কিন্তু সেই ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো কি হইতে হবে বলতো, 18-র ছোট হইতে হবে। তো দেখো এখন এই সংখ্যাগুলোর মধ্যে আমরা চেক করব যে কোন কোন সংখ্যাগুলা 18-র ছোট। তাহলে এই যে চেক টেক করে এক্স এর যেই ভ্যালু এই শর্তটাকে মানবে সেই ভ্যালুগুলোকে নিয়ে নিলেই তালিকা পদ্ধতিতে কি হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে। বাহ বাহ বাহ, কত চমৎকার। তো দেখো এখান থেকে জাস্ট আমরা লিখতে পারি 1 2 3। সো এই যে এক্স ইকুয়াল টু যদি 1 হয়, এক্স ইকুয়াল টু 1 হলে এই যে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত বলতো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার, এটাও কি 1, যেটা 18-র থেকে ছোট। বা 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 বা, প্রথম শর্ত আমাদের এক্স এর ভ্যালু স্যাটিসফাই করলো। তো আমি এখানে একটা কাজ করি, এই যে সি কে এই যে তালিকা পদ্ধতিতে যেটা যেটা হবে এখানে লিখে ফেলি সাথে সাথে। এই যে 1 স্যাটিসফাই করলো, সো 1 উপাদান হিসেবে চলে আসলো। এখন এক্স এর দ্বিতীয় উপাদানটা, এই যে এক্স এর পসিবল উপাদান হচ্ছে এগুলা থেকে শর্ত যারা যারা মানবে তারাই হচ্ছে তোমার এখানে চলে আসবে। এখন দ্বিতীয় উপাদানটা কি বলতো, দ্বিতীয় উপাদানটা 2। সো এই যে এক্স ইকুয়াল টু এখন কি বলবো, 2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি আসবে বলতো, 2 স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে 4 লেস দেন 18। এটাও কি, আরে এটাও তো কন্ডিশন সত্য। বা বাবা চমৎকার, 2ও চলে আসলো। এবার কি আসবে বলতো, এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে 3। যদি 3 হয় তাহলে হচ্ছে কি বলতো, ওরে উত্তেজনা উঠে গেছে ম্যাথে এত সহজ দেখে। সো দেখো এই যে এক্স কিউব, ম্যাথ সহজ হইলে উত্তেজনা উঠা যায়। এক্স কিউব হলো কি বলতো, এখানে তোমার আরে কিউব, উত্তেজনা উঠে তো ভুলও হয়ে যায়, কি একটা অবস্থা। সো এখানে আমি যদি মুছে দেই তাহলে এই যে এক্স স্কোয়ার মানে কি 3 স্কোয়ার মানে কি 9 ইজ লেস দেন কত বলতো, 9 ইজ লেস দেন হচ্ছে 18। ওহ এটাও কন্ডিশন মানছে, কন্ডিশন মানলে যে কি খুশি লাগে। তো এই যে 18 3 চলে আসছে। এখন এক্স ইকুয়াল টু কত দিব বলো, এক্স ইকুয়াল টু 4 দিব। যদি 4 হয় তাহলে এইখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি বলতো, 4 স্কোয়ার ইকুয়াল টু কি, এই যে 16। এটাও কন্ডিশন মানে 16 তো অবশ্যই 18 থেকে ছোট, এই যে 4 দিয়ে দিলাম। এখন দেখো এক্স ইকুয়াল টু যদি কি হয়, আচ্ছা এখানে যে এই যে ভাইয়া যে এখানে তোমার হচ্ছে 3 4 5 এগুলো লিখি না, আরে অনেকে মনে করবে যে কিরে ভাই এগুলো কই থেকে নিতেছে। আরে ভাই এখানে তো কোনো শেষ নাই, এখানে কি কোনো শেষ নাই। যে 3 এর পরে আছে কি বলো 4 এর পরে আছে কি 5 এর পরে আছে 6 ডট 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 দিছি না, তার মানে অসংখ্য।
সো দেখো এখানে x ইকুয়াল টু যদি আমি 5 নেই, 5 হলে তাহলে এখানে আমাদের কি আসবে, x স্কোয়ার ইকুয়াল টু কি আসবে বলো তো, 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে কি 25, 25 লেস দেন 18। এই কন্ডিশনটা সত্যি না। সো এই যে এটারে কেটে দিলাম, 25 18 থেকে কি না ছোট না বড়। সো এইখানে এসে কন্ডিশন ব্রেক হয়ে গেছে। এখন 5-এর জন্যই যদি কন্ডিশন ব্রেক হয় তাহলে হচ্ছে যত সামনেই যাবা আর কোনোটার জন্য কন্ডিশন স্যাটিসফাই করবে না। সো তোমার উপাদান কোন পর্যন্ত ছিল বলো তো, এই যে 1 2 3 4 পর্যন্তই ছিল। সুতরাং সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশ, তালিকা পদ্ধতিতে প্রকাশ হচ্ছে তালিকা পদ্ধতি। এই তালিকা পদ্ধতিটাই হচ্ছে কি বলতো 1 2 3 4 এই এতটুকু শেষ। কোনো অসংজ্ঞায়িত নয়, মাত্র 4টা মাত্র উপাদান। এখানে উপাদান কয়টা বলতো, এই সেটের উপাদান কয়টা, এই সেটের উপাদান হচ্ছে 4টি। হয়ে গেল তালিকা পদ্ধতি। এই যে সেট গঠন থেকে আমরা কিসে নিয়ে আসলাম, তালিকায় নিয়ে আসলাম। কত সুন্দর, মজা লাগতেছে তো, তোমাদের লাগতেছে না বলো তো ভাইয়া? আচ্ছা এখানে দেখো এরপরে হচ্ছে এই যে বইয়ে তোমাদের হচ্ছে অনুশীলনী 2.1 থেকে এগুলা ভাইয়া ধইরা নিয়ে আসছি। এখন এগুলা হচ্ছে আমি সুন্দর করে দেওয়া আছে, আমি তোমাদের খালি একটুখানি বুঝাই দিব, কারণ এই যে ম্যাথ তো বেসিক বুঝাই দিছি তাই না। এখন যদি আমি এগুলো সব হাতে ধরে করাই দেই ঘন্টার পর ঘন্টা লাগবে অযথা। দরকার আছে আমি জাস্ট তোমাকে সুন্দর করে করাগুলা বুঝাই দিই। এই যে দেখো, তো প্রথমে ক নাম্বার ম্যাথটা কি ছিল, এই যে দুইটা শর্ত ছিল, x বিলংস টু 9। এই যে দেখো ক নাম্বার ম্যাথটা কি ছিল, এই যে মনে করো এগুলাই ওখানে নিচে, আর এখানে আমাদের আসার দরকার নেই। এই যে দেখো x স্কোয়ার ইজ গ্রেটার দেন 9 এবং x কিউব ইজ গ্রেটার দেন লেস দেন 130। এখানে কোনো সংজ্ঞা দিয়ে দিছে কি বলতো, x বিলংস টু z। আচ্ছা বিলংস টুর কাহিনীটা কি ভাইয়া, এই যে মনে করো এ হচ্ছে কি একটা সেটটা হচ্ছে কি এ বি সি ডি। হ্যাঁ, এইখান থেকে তুমি আরেকটা সেট বানাইলা বি, সেটা হচ্ছে কি ধরো তো সিডি। আচ্ছা এটা হচ্ছে উপসেট, এ এর উপসেট হচ্ছে বি, মানে কি এ থেকে যেহেতু বি বানাইছি তাহলে এ এর উপসেট হচ্ছে বি। এখন সেটা কথা না, এই যে সাপোজ, আচ্ছা আরেকটা উদাহরণ দেই, এ মনে করো হচ্ছে 1 2 3 4, ঠিক আছে। এগুলো কি বলতো স্বাভাবিক সংখ্যা না, তাহলে আমরা বলতে পারি যে এ এর যে সেটের উপাদানগুলো আছে সেই উপাদানগুলো এই যে দেখো, এই যে সেই উপাদানগুলো কি বলতো, এ যদি হয় উপাদান, এই যে উপাদান যদি হয় এ, ধরো এই যদি হয় 1, এইটা কোথা থেকে আসছে বলতো, এইটা কোথা থেকে আসছে, এইটা বিলংস টু হচ্ছে এ। এই যে 1 উপাদানটা যদি আমি নিই, সেই উপাদানটা কার, সেই উপাদানটা হচ্ছে এর। এই সাইনটার নাম হচ্ছে কি বিলংস টু। বিলংস টু মানে হচ্ছে কার থেকে নিব, বিলংস টু কথাটার মানে কি কার থেকে নিব। এই যে 1 বিলংস টু এ মানে হচ্ছে এই যে 1 যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কোথা থেকে আসছে, এ থেকে আসছে। সো এইটার ক্ষেত্রে যদি আমি লিখতে চাই, এই যে দেখো বি কার থেকে আসছে ভাইয়া, বি আসছে এ এর থেকে। সো এই যে বিলংস টু মানে হচ্ছে এই যে দ্বিতীয় উপাদানটা, এই দ্বিতীয় উপাদানটা কার থেকে আসছে, এই যে দ্বিতীয় উপাদানটা আসছে প্রথম উপাদান থেকে। সো এখান থেকে আমরা বলতে পারি যে বি, এই যে বি এই যে বি এ এর উপাদান, এ এর উপাদান। ওকে, বিলংস টু মানে হচ্ছে এই যে বি এ এর উপাদান। ওকে, বি এ এর উপাদান। আশা করি বুঝছো। দেখো না বুঝলে আবার বলি, এই যে আবার বলতেছি, এই যে বিটা কোথা থেকে আসছে, বিটা আসছে কোথা থেকে, এই যে বিটা আসছে এ থেকে। সো এই যে বি এ এর উপাদান, এই যে বিলংস টু মানে হচ্ছে এই যে 1টা কোথা থেকে আসছে, 1টা আসছে কিন্তু এ সেট থেকে। এই যে 1 যদি নেই, সেই 1 কার উপাদান, এ সেটের উপাদান। সো এই যে 1 এ সেটের উপাদান। সো বিলংস টু কথাটা আশা করি বুঝে গেছো, বিলংস টু কথাটা আশা করি বুঝে গেছো। এই যে যেহেতু এ সেট থেকে 1 আসছে, তাহলে এই যে এ বিলংস টু মানে হচ্ছে 1 এর উপাদান। আবার এই যে দেখো এ থেকে বি আসছে, তাহলে এই যে বি এর উপাদান। ওকে, সো এখানে দেখো এক্স যে উপাদানগুলো আসছে, সেই এক্স উপাদানগুলো কার থেকে আসবে, এন থেকে আসবে। এন কি, ওরে বাবা রে, এন তো স্বাভাবিক সংখ্যা, একটু আগে বলে আসছি। যারা জানো তারা তো খুব বিরক্ত হইতেছো, আরে বিরক্ত হইও না রে, অনেকেই জানে না, এই জন্য বলতেছি। তো দেখো এক্স বিলংস টু এন, এই যে এক্স কোথা থেকে আসবে, এন থেকে। এখন এন মানে কি, এই যে দেখো আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে এন, এন মানে কি 1 2 3 4, অসংখ্য, শেষ হবে না। এখন আমরা জাস্ট এক্স এর ভ্যালুগুলো বসায় দেখবো কারা শর্ত মানে। দেখো এক্স ইকুয়াল টু 1 বসালে এক্স ইকুয়াল টু 1 স্কোয়ার, এই যে 9 থেকে বড়, এটা তো শর্ত মানে নাই, তার মানে একটা যেহেতু মানে নাই, আর এটা দেখবো এটা তো মানছে কিন্তু একটা তো মানে নাই, এটা নেওয়া যাবে না। এক্স ইকুয়াল টু 2 হলে এই যে দেখো 2 স্কোয়ার 4 ইজ গ্রেটার দেন 9, এটাও মানে নাই, একটা যেহেতু মানে নাই, এই উপাদানও কি করা যাবে না, নেওয়া যাবে না।
এটা মানছে, যদিও এটা মানছে, এটা মানে নাই, নেওয়া যাবে না। এই যে 3 হলে 3 স্কোয়ার মানে কি, এই যে একটা শর্ত এখানে আর একটা শর্ত এখানে, এই যে দুইটা শর্ত নিয়ে এই যে এখানে কাজ করছে। এটা প্রথম শর্ত আর এটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় শর্ত অনুযায়ী বসাইছে। এই যে এখন যদি এখানে x কিউব ইকুয়াল টু তুমি যদি 130 বসাও, এই যে এখানে যদি 3 বসাও, 3 এই যে 9 কি 9 এর বড় না সমান, সো এটাও মানে নাই, কিন্তু এটা কিন্তু মানছিল। সো 3ও নেওয়া যাবে না। এখন 4 এর জন্য দেখো তো 4 9 এর থেকে বড়, ঠিক আছে, এটা কন্ডিশন মানছে, বাট এইটাও কন্ডিশন মানছে। সো 4 কিন্তু আমাদের উপাদান হিসেবে অলরেডি চলে আসছে। ওকে, 4 কিন্তু উপাদান হিসেবে চলে আসছে। এখন 5 এর জন্য দেখো 5 9 এর থেকে বড়, 5 এর কিউব 125, সেটা হচ্ছে 130 এর থেকে ছোট। সো এটাও মানছে, বাহ, ভালো কথা। সো 5ও আমাদের দুইটা কন্ডিশনই মানছে, এটাও মানছে, এটাও মানছে, 5ও চলে আসবে, এই যে 5ও চলে আসছে। বাট 6 এর জন্য দেখো, 6 এর জন্য এটা তো মানে, কিন্তু এটা 216 হয়ে যায়। 216 তো 130 এর থেকে ছোট না। তো এখন যতই যাইতে চাও, যতই যাও, এই যে অসংখ্য পর্যন্ত যদি যাও, কিন্তু কোনোটাই আর কোনো শর্ত মানবে না। তো শর্তানুসারে গ্রহণযোগ্য সংখ্যাগুলো হচ্ছে 4 আর 5, নির্ণেয় সেটের উপাদান হচ্ছে তোমার 4 আর 5। আশা করি বুঝে গেছো। এখন দেখো এই যে ওইটা আর এটা সেমই, এটা আর আমি বুঝাইলাম না, নিজের আছে একটুখানি বুঝাই, অনেকে আবার কনফিউজ হইতে পারে। এই যে এখানে দেখো, এই যে x বিলংস টু জেড, এখন x আসবে কোথা থেকে, জেড থেকে। জেড মানে কি বলতো, জেড মানে এই যে এটাকে তুমি চাইলে এভাবেও লিখতে পারো, 0 +-1 +-2 +-3 অসংখ্য। এই যে এটাকে এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে লিখবা। এখন দেখো এখানে কিন্তু বলাই দিছে যে x বিলংস টু জেড, মানে x কোথা থেকে আসবে, x আসবে হচ্ছে পূর্ণ সংখ্যা থেকে। এই যে x আসবে পূর্ণ সংখ্যা থেকে, তার মানে তোমার কাজ কি, তুমি জাস্ট সংখ্যাগুলোকে নিবা, x 0 নিবা, দেখো একটা কন্ডিশন এটা, এই যে এই কন্ডিশনটা মানে না। এবার +-1 নিবা, এই যে দেখো এই কন্ডিশনটা মানে না। তারপর হচ্ছে +-2 নিবা, এই যে প্লাসের উপর, এই যে +-2, দেখো প্লাস হোক মাইনাস হোক, যেহেতু স্কোয়ার আছে এটা তো মাইনাসটাও কি হয়ে যাবে প্লাস। তো এই যে 4 > 5 কন্ডিশন মানে না। কিন্তু এই যে এটা দেখো, এই যে 4 স্কোয়ার, এই যে স্কোয়ার করলে 4 আসছে, এটা 36, এই কন্ডিশন মানছে, বাট এটা মানে না, তো এটা নেওয়া যাবে না। এই যে যদি x = +-3 হয়, এই যে +-3 = কি, এই যে দেখো আবারও প্লাস, স্কোয়ার করলে তো প্লাস মাইনাস কিছু থাকে না, তাই না, মাইনাসটাও কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তো 9 হবে। এই যে এটাও দুইটা কন্ডিশন মানছে। এরপরে এই যে দেখো 5 থেকে 16, এটাও দুইটা কন্ডিশন মানছে। এই যে 5 এর স্কোয়ার 5 × 5 = 25, 5 থেকে বড় 36 থেকে ছোট, এটাও দুইটা কন্ডিশন মানছে। এই যে x = +-6, x = +-6, এই যে 36 5 থেকে বড়, এটাও দুইটা কন্ডিশন মানছে। সো এইভাবে প্রত্যেকটা দুইটা কন্ডিশন মানছে। বাট 7 এর বেলায় দেখো, 7 × 7 = 49, 5 এর থেকে কিন্তু বড় 49, 36 এর থেকে কিন্তু ছোট না, বড়। সো এই কন্ডিশন মানে নাই। তাহলে কন্ডিশন মানছে কি বলতো, +-2 +-3 +-4 +-5 +-6, যার কারণে আমাদের হচ্ছে শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য মান হচ্ছে এই কয়েকটা নির্ণেয় সেট, কিন্তু এই যে এটা চলে আসবে। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো এটা আবারও x কোথা থেকে আসতেছে, x আসতেছে হচ্ছে কোথা থেকে, n থেকে। x এর ভ্যালুগুলা n থেকে আসবে, ঠিক আছে। আর 36 এর গুণনীয়ক, n কি, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 এগুলা, আর 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। এটা কিন্তু দুইটা কন্ডিশনও মানতে হবে, 36 এর গুণনীয়কও হইতে হবে এবং 6 এর গুণিতকও হইতে হবে। তো সবার আগে আমরা স্বাভাবিক সংখ্যা সেট নিলাম, 36 এর গুণনীয়কগুলা বের করলাম। এই যে 1 2 3 4, এই যে 36 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 9 12 18 36। এই যে দেখো এই নিয়মে এখানে করা আছে, কিন্তু এটা ছাড়া ভাগ করে, এটা গুণ করে নিয়ম, ভাগ করে নিয়ম তোমাকে শিখাইছি না, ওইটাই সহজ। তো তুমি ভাগ করে নিয়মটা দিয়ে করতে পারো, এটা সহজ না? হ্যাঁ, ভাগ করে নিয়মটা সহজ, আমি ওইটাই ফলো করি, তুমি ওইটাই ফলো করবা। ভাগ করে নিয়ম যেটা আছে সেই নিয়মটা কিন্তু তুমি হচ্ছে ফলো করবা। 36 এর গুণনীয়ক ভাগ করে নিয়ম। সো দেখো 36 এর গুণনীয়কগুলো সমূহ তুমি এই যেগুলো পেয়ে গেলা। এবং 6 এর গুণিতক মানে কি, 6 এর নাম, তাই যে 6 12 18 24 36, এটা তো কোনো শেষ নাই, এটা তো অসীম পর্যন্ত যাইতে থাকবে, কারণ নামটার তো কোনো কি হয় না, শেষ হয় না। এই যে 10 এর পরে তুমি নামটা কিন্তু শেষ না, 11 দিয়ে গুণ করলে হয় 12 13 14 15, মানে 6 কে গুণ করে অসংখ্য পর্যন্ত তুমি যাইতে পারবা, তাই না? সো দেখো এইভাবে তুমি এই যে 6 10 60, 6 11 66, এভাবে কিন্তু 12 13 14 এইভাবে কিন্তু যাইতেই থাকবে। সো গুণিতকের কোনো শেষ নেই। কিন্তু তোমাকে নিতে হবে কি বলতো, 36 এবং 6 এর গুণিতক, মানে 36 এর গুণনীয়কও নিতে হবে এবং 6 এর গুণিতকও নিতে হবে, দুইটাই একসাথে নিতে হবে। এবং মানে হচ্ছে সব, এবং মানে হচ্ছে এই পাশেও দুই পাশে দুইটাকে জাস্ট যুক্ত করে দিবে। আর অথবা মানে হয় এটা, না হয় ওইটা। এখানে এবং মানে কি বলতো, সবাইকে নিতে হবে, এবং মানে সবাইকে নিতে। তাহলে দেখো এই যে এখানে কি এক আছে, এবং মানে মোট কথা আমি সহজে তোমাকে যদি বলতে চাই তাহলে হচ্ছে কমন বা কমন, দুইটার মধ্যেই যেটা আছে কমন বা সাধারণ। এই যে 1 কি এখানে আছে, এখানে নাই, তাহলে নেওয়া যাবে না। 2 এখানে আছে, এখানে নাই, নেওয়া যাবে না। 3 এখানে আছে, এখানে নাই, নেওয়া যাবে না। 4 নেওয়া যাবে না। 6 এখানেও আছে,
এখানেও আছে। তো সেটের উপাদান এই যে, এবং যেহেতু সাধারণগুলা কমনগুলা নিতে হবে, এই যে দুইটা, তাহলে এই যে 6 নেওয়া যাবে। এই যে দেখো 9, এখানে কি 9 আছে? 9 নেওয়া যাবে না। এই যে 12, এখানেও 12 আছে, এখানেও 12 আছে, এটা নেওয়া যাবে। এখানে 18 আছে, এখানেও কি 18 আছে, তাহলে নেওয়া যাবে। তো এখানে 24 আছে, এখানে 24 নাই, এখানে 36 আছে, এখানেও 36 আছে, নেওয়া যাবে। তাহলে কি কি নেওয়া যাবে? 6, 12, 18, 36, 6, 12, 18, 36, এই যে এগুলা নেওয়া যাবে। তো এই হচ্ছে গিয়া তোমার নির্ণেয় সেট। ওকে, এবার ঘ নাম্বার ম্যাথটা দেখো। এই যে ঘ নাম্বার ম্যাথটার দিকে একটু তাকাও। এখানে কি বলছে? x বিলংস টু n, x আবার কোথা থেকে আসবে? স্বাভাবিক সংখ্যা। x কিউব ইজ গ্রেটার দেন 25 এবং x টু দি পাওয়ার 4 ইজ গ্রেটার দেন 264। এইটা বোঝানোর কিছু নাই, মাত্রই বুঝাইছি, করে দেওয়া আছে, জাস্ট নিজেরা বুঝে নিবা, না বুঝলে কমেন্ট করবা। আর পরে দেখো এই যে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এই যে সেটগুলোকে এতক্ষণ আমরা কি করছি বলতো? সেট গঠন থেকে তালিকায় নিছি, এখন এই যে তালিকা দেওয়া আছে, তালিকা থেকে কিসে নিতে হবে? সেট গঠন। তো দেখো প্রথম ম্যাথটা দেখো, এই যে 3, 5, 7, 9, 11, এটা কি দেখতেছো বলো তো? বিজোড় সংখ্যা দেখতেছো না? এই যে দেখো 3, 5, 7, 9, 11, সবগুলা কি দেখতেছো বলো তো? বিজোড় সংখ্যা। ভাইয়া এটা মৌলিক সংখ্যাও তো হইতে পারতো না। ভাইয়া কেন মৌলিক সংখ্যা হবে? এই যে 3, এই যে 9 দেখো, 9কে তুমি চাইলে 3 3 9, 3 দিয়ে ভাগ করলে 3 আসে, বলো তো এটা কি মৌলিক সংখ্যা হবে? না, না, মৌলিক সংখ্যা হবে না। যদি 9 না থাকতো তাহলে সবগুলাই কিন্তু ছিল মৌলিক সংখ্যা, তাহলে হইতো। কিন্তু এই যে 9-এর জন্য 9কে 1 ও ওই সংখ্যা ছাড়া, মানে 9কে, এই যে 9কে 1 দিয়েও ভাগ করলে তুমি 9 পাবা, আবার 9কে 9 দিয়ে ভাগ করলে তুমি 1 পাবা। যদি এই দুইটা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা না যাইতো তাহলে তুমি বলতে পারতা যে 9 মৌলিক সংখ্যা। বাট 9কে কি দিয়ে ভাগ করা যায় বলতো? 3 দিয়ে ভাগ করা যায়, 3 3 9। যেহেতু 9কে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে 9 কোনো মৌলিক সংখ্যা না। কি কথা বুঝাইতে পারছি? সো দেখো মৌলিক সংখ্যা না হোক, এটা আবার কি দেখতেছো? বিজোড় সংখ্যা। সো কিচ্ছু করবো না, জাস্ট লিখবো এখানে এই যে প্রদত্ত সেটের উপাদান সময় এটা প্রত্যেকটি উপাদান স্বাভাবিক বিজোড় সংখ্যা, 1 থেকে বড় এবং 13 থেকে কি বলতো ছোট। নির্ণেয় সেট কি? x বিলংস টু n such that x হচ্ছে কি সংখ্যা? বিজোড় সংখ্যা। এই যে such that, এই যে এই দাগটা দেওয়া লাগবে না, এই দাগটা বলে চলে আসছে। x বিলংস টু n such that x হচ্ছে কি সংখ্যা বলতো? বিজোড় সংখ্যা। এবং বেজোড় সংখ্যা হইলেও দেখো তো এই বেজোড় সংখ্যাগুলো কি বলতো? 1 থেকে বড় না, 1 থেকে বড় না, আবার কত থেকে ছোট বলতো? 13 থেকে ছোট না। এই যে 1 থেকে বড়, 13 থেকে ছোট, এই যে সেই শর্তটা দিয়ে দিলা। তাহলে 1 থেকে ছোট এবং বেজোড় সংখ্যা যেহেতু লিখছো, এই যে বেজোড় সংখ্যা যেহেতু লিখছো, বেজোড় সংখ্যা তো হাজার হাজার কোটি কোটি বেজোড় সংখ্যা আছে। বাট তোমার কি সবগুলা বেজোড় সংখ্যা তালিকা পদ্ধতিতে ছিল না? কয়েকটা ছিল, সেই কয়েকটা বেজোড় সংখ্যায় জাস্ট এখানে আসবে, বাকিগুলা কিন্তু আসবে না। বুঝছি? ওকে, এখানে দেখো এই যে উপাদানগুলো দেখো, 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। গুণনীয়কের কনসেপ্টগুলো যদি বুঝো তাহলে এখানে আর কিছুই না, এটা হচ্ছে 36-এর গুণনীয়ক, আর কিচ্ছু না, 36-এর গুণনীয়ক। এই যে দেখো প্রদত্ত উপাদান সেটের উপাদান সমূহ 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। তুমি একটু ভালো মতো 36-এর গুণনীয়কগুলো বের করে দেখো, এটাই পাবা। তো এখানে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা এবং 36-এর গুণনীয়ক। অনেকে বলে কি ভাইয়া যে কিসের গুণনীয়ক সেটা আমি বুঝবো কিভাবে? আসলে আমি তোমাকে বলবো কি ভাই, এটা প্র্যাকটিস করলেই বোঝা যায়। তো দেখো আমি তোমাকে বলি যে 18-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক, 12-এর গুণনীয়ক, তারপরে হচ্ছে তোমার আরেকটা সংখ্যা আসে 48-এর গুণনীয়ক, 56-এর গুণনীয়ক। এই সংখ্যাগুলোর গুণনীয়কগুলো না তুমি একটু বের করে আগে থেকে দেখে রাখবা, মুখস্থ করতে হবে না, জাস্ট একবার বের করলে তোমার আইডিয়া হয়ে যাবে যে গুণনীয়কগুলো কেমন হয়। সো জাস্ট তখন তুমি জাস্ট এগুলো করলে খুব দ্রুত ম্যাথগুলো সমাধান করতে পারবা। সো এখানে কি জাস্ট বলো তো, এই যে এগুলো আবার কেমন সংখ্যা, এগুলো আবার কেমন সংখ্যা বলো তো? এগুলো কেমন সংখ্যা? এগুলো কিন্তু আবার স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে। সো এক্স আসবে কোথা থেকে? এক্স বিলংস টু n, মানে কোথা থেকে আসবে? এক্স আসবে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কিন্তু স্বাভাবিক সংখ্যা তো 1, 2, 3, 4, 5 সব কি নেওয়া যাবে? না, সব নেওয়া যাবে না। কত নিব তাহলে? 36-এর গুণনীয়কগুলো আছে, এই এক্স তো স্বাভাবিক সংখ্যা থেকে আসবে, স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে 36-এর যে গুণনীয়কগুলো আছে সেগুলোকে নিয়ে নিতে হবে। এই যে নির্ণেয় সেট এক্স বিলংস টু n, এক্স 36-এর গুণনীয়ক। শেষ 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 শেষ। এরপরে দেখো এখানে গ নাম্বার, এই যে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। এটা কি দেখেই বোঝা যাচ্ছে সংখ্যাগুলা কিন্তু 40-এর গুণনীয়ক না। কেন? এই যে 36 তো গুণনীয়ক না, আবার তোমার হচ্ছে 12 গুণনীয়ক না। তার মানে এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা 36-এর গুণনীয়ক না। এটা কি জোড় সংখ্যা 4, 8 গুণিতক নাকি? দেখি তো। 4, 4 দুগুণে 8, 3, 4, 12, 4, 4, 16, 5, 4, 20, 4, 6, 24, এই যে দেখো, এই যে 4, 6, 4 নং 36, 4 10, এই যে দেখো পুরো একদম 4-এর নামতা দিয়ে দিছে, 4-এর নামতা দিয়ে দিছে। তাহলে কি 4-এর গুণিতক, 4-এর
গুণিতক, এই যে প্রত্যেকটি 4 দ্বারা বিভাজ্য অর্থাৎ 4 এর গুণিতক এবং 40 এর বড় নয়। এই যে দেখো এক্স, আবার এগুলো কি স্বাভাবিক সংখ্যার বাইরের কিছু না, স্বাভাবিক সংখ্যার বাইরের কিছু না। সো এক্স বিলংস টু কি হবে বলো তো, এক্স বিলংস টু হবে স্বাভাবিক সংখ্যা, মানে সংখ্যাগুলো আসবে কোথা থেকে, সংখ্যাগুলো আসবে হচ্ছে স্বাভাবিক সংখ্যা থেকে। এবং এই সংখ্যাগুলা স্বাভাবিক সংখ্যা থেকে আসলেও সংখ্যাগুলো কি হবে বলো তো, 4 এর গুণিতক হবে, 4 এর গুণিতক হবে। কিন্তু 4 এর গুণিতক তো আরও হইতে পারে, 44 হইতে পারে, 48 হইতে পারে, অসংখ্য 4 এর গুণিতক হইতে পারে, অসংখ্য 4 এর গুণিতক হইতে পারে। কিন্তু অসংখ্য 4 এর গুণিতক তো তোমাকে সেটের উপাদান হিসেবে দিয়ে দেয় নাই, দিয়ে দিচ্ছে কোন পর্যন্ত, 40 পর্যন্ত। তার মানে 40 পর্যন্তই যাইতে পারবে হয়তো, এবং 40 এর সমান হবে অথবা ছোট হবে। সো দেখো 4 এর গুণিতক কিন্তু 40 এর সমান অথবা 40 থেকে ছোট। তো এই যে স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে যেই সকল সংখ্যা 4 এর গুণিতক এবং 40 থেকে ছোট, সেই সংখ্যাগুলাই এখানে চলে আসবে। আর এখানে কি দেখতে পাচ্ছ ভাইয়া, এখানে +-4 +-5 +-6 দেখতে পাচ্ছ। এখানে এগুলো কি, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তার মানে কি বলতো, এক্স যদি এই উপাদানগুলোকে এক্স দিয়ে ডিনোট করো, তাহলে এক্স বিলংস টু কি হবে বলতো, এক্স বিলংস টু হবে জেড। এই যে এক্স বিলংস টু জেড, এক্স কোথা থেকে আসবে, জেড থেকে। বাট জেড থেকে তো সব ভ্যালু আসবে না, কোথা থেকে কোথায় আসবে বলতো, এই যে দেখো 4 5 6 এদেরকে স্কোয়ার করলে কোনটা কন্ডিশন মানবে, এই যে দেখো 16 অপেক্ষা ছোট নয় এবং 216 অপেক্ষা বড় নয়। এই যে তাহলে আমরা জাস্ট একটু আগে কিন্তু এই ম্যাথটা করে আসছো, সেটা রিভার্স। সো যেহেতু টাইম নাই আমাদের হাতে, টাইম কম, আমি বুঝাচ্ছি না। বাট এই ম্যাথটা যদি কেউ না বুঝো বা কিভাবে করবা না বুঝো, খালি আমারে বলবা ভাইয়া, কমেন্টে লিখে দিবা ভাইয়া এটার ঘ নাম্বারটা বুঝি নাই, এই কমেন্টটা জাস্ট খালি কইরো, তাহলে ভাইয়া নেক্সট ক্লাসে এইটা দিয়েই হচ্ছে শুরু করব। ঠিক আছে, কমেন্টে লিখতে হবে ভাইয়া ঘ নাম্বারটা তো বুঝি নাই। ওকে ঠিক আছে, তোমাদের এই পর্যন্তই থাক, আজকে ক্লাসটা এই পর্যন্তই থাক। নেক্সট দিন হচ্ছে আমি সুন্দর করে এই চ্যাপ্টারের ফরওয়ার্ডিং যত বেসিক আছে সবগুলো বেসিক নিয়ে আলোচনা করব এবং সেই রিলেটেড অধ্যায়ের ম্যাথগুলো করব। এরপর হচ্ছে আমরা সহজ সিকিউ, এরপর হচ্ছে আমরা কঠিন সিকিউ করব। তো সবাই ভালো থাকবে, ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তোমাদের কমেন্ট দেখে যে ভাইয়া কতটা ইন্সপায়ার হই, ভিডিও করার যে ইচ্ছা সেটা আরও কয়েক গুণে বেড়ে যায়। সেই ইচ্ছাটা বজায় রাখার জন্য কমেন্ট করতে হবে। আল্লাহ হাফেজ ভাইয়া।